সবাইকে আমার প্রণাম এবং নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজের পক্ষ থেকে আজকের বেদান্ত সাধনার 9 নম্বর চিঠির আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রায় 2.5 বছরের কাছাকাছি অতিক্রান্ত ভগবান দীক্ষা লাভ করেছেন তার প্রাণপ্রিয় গুরুদেব পবিত্রানন্দজির কাছ থেকে। প্রায় 2.5 বছর অতিক্রান্ত। 2.5 বছর একটু আধটু সময় নয়, অনেকটা সময়। তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু রয়েছে। তো এই 2.5 বছরের মধ্যে 8টা চিঠি লেখা হয়েছে। আমার যতদূর জানা বা বোঝা মতে হয়তো একবার বা এক আধবার গুরুদেবের দর্শন লাভ ভগবানের হয়েছিল। আলাপন চ্যাটার্জি প্রণাম। যারা ধীরে ধীরে লাইভে ঢুকছেন সবাইকে প্রণাম। রকিবুল হাসান প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম। জিৎ নমস্কার, সুদীপ চক্রবর্তী নমস্কার, মলি হ্যাঁ অনেকদিন পর প্রণাম। আশা করি ভালো আছেন সবাই। আর জিৎ জয়গুরু। একটু আমার অডিওটা ক্লিয়ার আসছে কিনা, ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা যদি কেউ একটু জানান। শ্যামাশঙ্কর চ্যাটার্জি প্রণাম, শ্যামশঙ্কর চ্যাটার্জি প্রণাম, সবাইকে আমার প্রণাম। তো আজকের বিষয়টা বেশ সুন্দর, মায়াতীত বস্তু। এই বেদান্ত সাধনাটা নিয়ে যেদিন থেকে আলোচনা শুরু করেছিলাম সেদিন থেকে একটা বিষয় নিয়ে বলেছিলাম আপনাদের যে যত দিন যাবে তত দিন আলোচনা গভীর থেকে গভীরতর হবে ধীরে ধীরে। কারণ এটা তো আমার গুরুদেব ভগবানের সাধনা পথের জার্নি। তো তার সাধনা পথ যেমন যেমন ভাবে তিনি আত্মতত্ত্বের দিকে ডুবেছেন তেমন তেমন ভাবেই পবিত্রানন্দজির উপদেশ লেখা চিঠিগুলো গভীর থেকে গভীরতর হয়েছে। বিষ্ণুজিৎ হালজার নমস্কার, কৃষ্ণ কানাই নমস্কার, সবাইকে আমার প্রণাম নমস্কার। উষারঞ্জন থ্যাংক ইউ সো মাচ, মলি থ্যাংক ইউ। তো আজকের বিষয় মায়াতীত বস্তু। আমরা তো সবাই মায়া নিয়ে কথা বলি, বেদান্ত চর্চা। এই ইনফ্যাক্ট আমরা কয়েকটি চিঠি আগেও মায়াবাদ নিয়ে কথা বলেছি। সেদিন মায়াবাদ ভগবানকে যতদূর সম্ভব 3 নম্বর বা 4 নম্বর চিঠিতে মায়াবাদ নিয়ে বলেছিলেন। সুদীপ চক্রবর্তী আগের দিন কিছুতেই আপনার অনুষ্ঠানটি চললো না আমার ফোনে। না, এটা আপনার বা আপনার ফোনের কোনো দোষ নয়। হঠাৎ করেই আমার একটু শারীরিক অসুস্থতার কারণে একদম লাস্ট মোমেন্টে আমি লাইভে আসতেই পারিনি। আপনার ফোনে চলেনি না, আমি লাইভে আসতে পারিনি। অশোকবাবু ওম নমঃ নারায়ণা, অলোক দত্ত প্রণাম। তো পবিত্রানন্দজির চিঠিগুলো সবে তো শুরু হয়েছে, মানে এই 2.5 বছর। 6 বছরের মাথায় ভগবান নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এবং তার মধ্যেকার জার্নি। এটা তো কোনো গল্প কথা নয়। একজন এলো, গুরুর কাছে গেল এবং তার নির্বিকল্প সমাধি হয়ে গেল এবং তারপর এমন কিছু ঘটনা হলো। তারপর মানে এতদিন পর, এটা ধরুন 1979 এর কথা, এটা হ্যাঁ 1979, 2022 সালে দাঁড়িয়ে আমার মতো একটা আধুনিক মেয়ে তাকে ভগবান বলে ডাকতে বাধ্য হচ্ছে। তো তার মধ্যেও তো কিছু জার্নি আছে। সেই ফার্স্টে জার্নিটা হচ্ছে এই বইটা, যে একটা ফটো অনেকে দেখেছেন যে একটা সাকসেস থাকে, হিমালয়ের চূড়াটা উপরটা দেখা যাচ্ছে আর সমুদ্রের নিচে তার খাটনিটা রয়েছে পুরো, সেইটা কেউ দেখে না। তো এই চিঠিগুলো হচ্ছে সেই আধ্যাত্মিকতার সাধন মার্গের খাটনি। আমরা একজন বড় সাধু দেখি, আমরা একজন বড় মহাপুরুষ দেখি, দেখে আমরা বলি বাহ বাহ দারুণ মহাপুরুষ, দারুণ ব্যাপার, দারুণ। কিন্তু তার পিছনে তার কত ধ্যান, কত কান্না, কত শ্রম, কত রাতের পর রাত কান্না। এই কারণে কান্না, অন্য কিছুর জন্য না, আমি জগৎ পেলাম না এমন কোনো কান্না নয়। কান্না এটাই যে আমি এখনো তোমায় পাচ্ছি না। তার কত আকুলতা, তার কত ব্যাকুলতা, তার কত গুরুর প্রতি প্রেম জড়িয়ে থাকে।
সেইগুলো আমরা কেউ জানি না, আমরা শুধু তার গ্ল্যামার দেখি। স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিচ্ছেন, বিশাল গ্ল্যামারাস ব্যাপার, পাগড়ি টাগড়ি পরে মানুষ তার দিকে ছুটে আসছে, চেয়ারের পর চেয়ার ক্রস করে সমস্ত মেয়েরা দৌড়ে আসছে। মেয়ে শব্দটা জেনে বুঝে উল্লেখ করলাম, তার কারণ একজন সন্ন্যাসীর দিকে ওরমন বিদেশি মেয়েরা সমস্ত কিছু ভেঙে দৌড়ে আসছে, যেখানে একজন নেটিভ দেশ থেকে গেছে, এটা বিশেষ ব্যাপার বটেই। স্বামীজি কি করছেন? স্বামীজি তার স্ট্রাগলের দিন জানেন। স্বামীজি জানেন যেদিন রাস্তায় চলতে চলতে খিদের জ্বালায় 3 দিন না খেতে পেয়ে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল। স্বামীজি একা ঘরে মাটিতে পড়ে, মাটিতে মুখ রোগড়ে রোগড়ে কাঁদছে, ঠাকুরের ছবি বুকে নিয়ে, যে ঠাকুর তুমি আমার এ কি করে দিলে। এমনই গুরু শিষ্যের সম্পর্ক। বাইরের গ্ল্যামারটা দেখা যায়, ভিতরের সাধনাটা দেখা যায় না। ভিতরের সাধনা দেখতে গেলে, বিবেকানন্দের সাথে ঠাকুরের সম্পর্ক জানতে গেলে, বিবেকানন্দের আকুলতা জানতে গেলে আপনাদের বিবেকানন্দের জীবনী নিয়ে ঘাটতে হবে। গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ আছে, দেখতে পারেন যে কি পাগলের মতন ছেলেটা ছুটেছিল ঠাকুরের কাছে। আমি অবাক হয়ে গেছিলাম যে আমি স্বামীজির বাড়ির যে টঙের ঘরটার কথা বলেছিলেন স্বামীজি, সেই টঙের ঘরটা থেকে দক্ষিণেশ্বর অনেকটাই দূরত্ব। স্বামীজি বলছেন যে, আমি এটা বলে শুরু করছি আসলে, মানে নইলে ঠিক সাধনার ভিতরের ব্যাপারটা বলা খুব মুশকিল। স্বামীজি তখন বাড়িতে, বাবা মারা গেছে, বড় ছেলে উকিল হবেন তিনি, তার উপরেই সবাই তাকিয়ে এফএ পরীক্ষা দেবেন বলে প্রিপারেশন নিচ্ছেন। ঠাকুমার টঙের ঘর ছিল একটা স্বামীজির, ওখানে গিয়ে পড়তেন। বলছে হঠাৎ মাঝরাতের অবস্থা, বলছে হঠাৎ মাঝরাতে এমন ভয় হতে লাগলো, মনে হলো বইপত্র কি এমন একটা ভয়ের জিনিস, প্রাণ আকুপাকু করতে লাগলো। এইটাই হচ্ছে আসল সাধনার সময়। আমরা গ্ল্যামারটা জানি, এই কথাগুলো জানি না, যে প্রাণ আকুপাকু করতে লাগলো, বইপত্র ফেলে দিয়ে ছুটতে লাগলাম ঠাকুরের কাছে। কেন ছুটছি জানি না, কি জন্য ছুটছি জানি না, কিন্তু ছুটতে লাগছি। ছুটতে ছুটতে খড়ের গাদায় পড়ে গেলাম, সারা গায়ে খড়, উঠে দাঁড়িয়ে আবার ছুটলাম। স্বামীজির বাড়ি সিমলে পাড়ায়, ঠাকুমার টঙের ঘরটাও বোধহয় খুব বেশি দূরত্ব ছিল না, উত্তর কলকাতার দক্ষিণেশ্বর। কয়েক কিলোমিটার রাস্তা, একটা ছেলে কলকাতার রাস্তায় মাঝরাতে শুধু ছুটতে ছুটতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে। কেন সে নিজে জানে না। কারণ হচ্ছে সে ঈশ্বরকে চেয়েছিল, সে ভালোবেসেছিল ঠাকুরকে। সুতীর্থ চক্রবর্তী, হ্যাঁ, ভগবানের ছবিটা আমার মাথার কাছে নেই, আমিও খুব দুঃখিত, আমিও বঞ্চিত। আসলে আমার ঘরে আমি নেই, আমি একটু শিফট হয়েছি আমার বাবা মার ঘরে। আমার ঘরে একটু কাজকর্ম চলছে, একটু অসুবিধা হয়েছে। আমার ঘরেই পুরো ভগবানের ছবি রাখা থাকে, আমার মা বাবার ঘরে নেই, আমিও বঞ্চিত সুতীর্থ। তো আমারও আর কি, কথা বলতে বলতে পিছনের ছবিটার দিকে যখন চোখ পড়ে, তখন আমারও মানে ভালো লাগার থেকেও বড় কথা, আমি জানি তিনি আছেন। যখন পিছনে তাকিয়ে দেখতে পাই না, তখন আমারও অস্বস্তি হয় বই কি। তো যাই হোক, আশা করতে পারছি নেক্সট উইক থেকে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, কারণ আমারও একটা ঘর চেঞ্জিং এর একটা প্রবলেম হচ্ছে। তো যেটা বলছিলাম, যে সেই যে ছুটতে ছুটতে গেছে ঠাকুরের কাছে, গিয়ে পাগলের মতন কেঁদেছে এবং শুয়ে রয়েছে। তো পরের দিন যারা গেছে তখন ঘুমাচ্ছে, নরেন তখন ঠাকুর ওকে দেখিয়ে বলছে যে দেখ, কাল ও খুব কেঁদেছে। এই যে ভিতরের আকুলতা, ব্যাকুলতা, পাগলাও, আমরা ঈশ্বরকে চাই, ঈশ্বরকে চাই অনেকেই বলতে থাকি। তো অনেকেই বলি, আরে উনি বিশাল সাধু, স্বামীজি তো বিশাল মহাপুরুষ। আমার মাই বলে স্বামীজি মহাপুরুষ, তোমরা এসব কি করছো? বললাম হ্যাঁ, স্বামীজি তো মহাপুরুষ, কিন্তু তার পিছনে সাধনার পাগলামও রয়েছে। যে তার অফিসে সাকসেসফুল, তার পিছনেও তার পাগলামো রয়েছে, কাজের উপর প্যাশন রয়েছে। একজন সিনেমাটোগ্রাফার, একজন শিল্পী, তার সবার কাজের পিছনে যে সাকসেসের পিছনে যে পাগলামো, সেই ইতিহাসটা খুব ছোট থাকে, কিন্তু সে জানে সেই ইতিহাসটা কি। পুরোটা তো সেই ইতিহাসটা ভগবানের ওখান থেকে কখনো পাবো না। যেটুকু পেয়েছি সেটুকু চেষ্টা করি একটু বোঝার। কিছুটা এই চিঠিগুলো থেকে বোঝা যায়
আজকে 9 নম্বর চিঠি। ভগবান গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, প্রায় 2.5 বছর হয়ে গেছে। চিঠি শুরু প্রত্যেক দিনের মতনই ঠাকুরকে প্রণাম জানিয়ে, যেহেতু পবিত্রানন্দজির ইষ্টদেব ঠাকুর। শ্রী রামকৃষ্ণ শরণম, জনাই 13/10/79, 1979 লেখা এই চিঠি। কল্যাণ ভাজনে সুপ্রিয়, তোমার 1/10/79 বিজয়ার প্রণামী পত্র পেলাম। উত্তর দিতে সামান্য দেরি হলো। এবং এই যে লাইনটা না, উত্তর দিতে সামান্য দেরি হলো, আপনারা বেদান্ত সাধনা তো ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে চিঠি এগোবে, বহুবার পাবেন। এবং আমি যতবার পাই ততবার অবাক হই। একজন গুরুর কি দায় বলুন তো? তার তো অনেক শিষ্য রয়েছে। তার যে উত্তর দিতে দেরি হয়েছে তার শিষ্যের কাছে স্বীকার করার তো দরকার নেই। মানে আমি উত্তর দিয়েছি, তুমি ধন্য হয়ে যাও বাপু, এরকমই তো অ্যাটিটিউড হওয়া উচিত না? আমরা তো এরকমই জেনে থাকি যে আমি উত্তর দিয়েছি, ধন্য হয়ে যাও। কিন্তু আমি পবিত্রানন্দজিকে সব সময় দেখেছি যে উত্তর দিতে দেরি হলে তিনি সেটার জন্য শিষ্যকেও বলছেন যে আমার উত্তর দিতে সামান্য দেরি হলো, বা কখনো বলছেন আমার উত্তর দিতে দেরি হয়ে গেল। আমি ভগবানকে দেখেছি যে কখনো শরীর খারাপ থাকলে ভক্তদের সাথে এসে দেখা না করতে পারলে, কথা না বলতে পারলে উনি এসে পরে বলেন যে আমার না শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। কোথায় আমাদের কৃতার্থ হয়ে যাওয়া উচিত যে না এখন কথা বলছেন। আমরা দেখি ভগবান নিজেই মানে লজ্জিত বা দুঃখিত টাইপের একটা ব্যাপার, মানে অন্য সবাই চাপে পড়ে যায়, মানে না না ঠিক আছে তুমি রেস্ট নাও, এই ধরনের একটা ব্যাপার হয়ে যায়। তো গুরু পরম্পরাগতভাবেই এইগুলো বোধহয় আসে, এই অসম্ভব ভদ্রতা, অসম্ভব অহমিকাহীনতা। জ্ঞানের পরেই বোধহয় অসম্ভব অহমিকাহীনতা আসে, যে যেখানে সে তার শিষ্যকে বলে বারবার, এটা তো শুরু হলো দেখছেন, বারবার বলে উত্তর দিতে সামান্য দেরি হলো। একজন বস কখনো তার কর্মচারীকে কি কিছু লেট হলে কিছু বলে? কখনো বলে সরি ফর দ্য লেট? বলে না। লেটটাকে হ্যাঁ ঠিক আছে আমি এসছি, তোমায় ডেকেছি, এই অনেক। কিন্তু এখানে গুরু শিষ্যের কাছে এতটা নত হচ্ছে, মানে তার কোথায় গিয়ে অহংকার শূন্যতা ঠেকেছে। আচ্ছা, অভিজিৎ নন্দী প্রণাম। ঠাকুরমা স্বামীজির সফলতা লাভের ব্রহ্মজ্ঞানের কথা ভালো ব্যাখ্যা করেছিলেন। আমার একটা প্রশ্ন আছে, আপনি কাইন্ডলি একটু শেষে প্রশ্ন করুন, কারণ চিঠিতে ঢুকে গেছি তো। এখন প্রশ্ন করলে ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাবে, একটা ভাবে কথা চলছে। তো আপনি চিঠিটা শেষ হয়ে গেলে, বেশিক্ষণ হয়তো লাগবে না সময়টা, কারণ ছোট ছোট চিঠিগুলো, চিঠিটা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই প্রশ্ন করুন। বলছে, শ্রী ঠাকুরের কৃপায় আমরা সকলে এখানে কুশলে আছি। তুমিও শারীরিক ও মানসিক সর্বাঙ্গীন কুশলে থাকো, ইহাই শ্রী শ্রীমান নিকট প্রার্থনা। বিজয়ের পরের চিঠি যাচ্ছে যে শ্রী ঠাকুরের কৃপায় আমরা সকলে এখানে কুশলে আছি। সে তার সব দিয়ে দেওয়া, তিনি বলছেন না আমরা ভালো আছি, বলছে ঠাকুরের কৃপায় সবাই কুশলে আছি। তুমিও শারীরিক ও মানসিক সর্বাঙ্গীন কুশলে থেকো। বলছে কুশল দু রকমের হয়, শারীরিকভাবে সুস্থ এবং তার সাথে মানসিকভাবে সুস্থ। বলছে তুমি শারীরিক এবং মানসিক সর্বাঙ্গীন কুশলে থেকো, ইহাই শ্রী শ্রীমান নিকট প্রার্থনা। এটাই প্রার্থনা। এবার আসছে বেদান্তের চরম বিষয়টা, যে মায়াতীত বস্তু কি সেটা নিয়ে ব্যাখ্যা। বলছে জাগ্রতকালের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিষয় বস্তুগুলির মধ্যে যে ব্যবধান বা স্পেস আমরা প্রত্যক্ষ করি এবং বাহ্য বিষয়গুলির বাই সিকোয়েন্স টাইম আমরা গ্রহণ করি, তাহার সহিত সাপনিক বিষয়গুলির মধ্যে যে ব্যবধান বা স্পেস এবং সাপনিক বিষয়গুলির গ্রহণের যে সিকোয়েন্স বা টাইম, পার্থক্যটা খুব অবধান সহকারে মেডিটেট বা মনন করিবে। বিশাল বড় একটা লাইন, আমি ভেঙে ভেঙে যাচ্ছি। বলছে জাগ্রতকালের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিষয়বস্তুগুলির মধ্যে যে ব্যবধান, মানে আমি জেগে আছি, আমার কাছে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ধরুন আমি কলকাতাতে বসে আছি বা পশ্চিমবঙ্গে বসে রয়েছি, আমার কাছ থেকে এখন হিমালয় পাহাড়টা অনেকটা দূর।
আমার জাগ্রত অবস্থায় আমাকে হিমালয় যেতে গেলে এখন কি করতে হবে? যদি ঋষিকেশ যেতে চাই, প্রথম আমাকে একটা ট্রেনের টিকিট কাটতে হবে, ঋষিকেশ যেতে হবে। ঋষিকেশ থেকে আমাকে ধীরে ধীরে হিমালয়ের মোটামুটি পৌঁছে গেলাম, তো তারপর আস্তে আস্তে পাহাড়ে উঠতে হবে, তবে আমি হিমালয় পাবো। তো সেটাই বলছে যে জাগ্রত কালের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলির মধ্যে যে ব্যবধান, এই যে ব্যবধানটা বা স্পেস, মানে এই যে স্পেসটা আমরা দেখি, বা আমি খুব শর্টে যাচ্ছি কলকাতা থেকে দার্জিলিং যেতে, যেই আমাদের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জাগ্রত অবস্থায় আমরা আমাদের বুদ্ধি, চোখ সমস্ত কিছু দিয়ে প্রত্যক্ষ করছি এটা কলকাতা, আমি দার্জিলিং যাব। বলছে দেশ আমরা প্রত্যক্ষ করি এবং বাহ্য বিষয়গুলি বাই সিকুয়েন্স যে সময়ের মধ্যে আমরা গ্রহণ করি, যে বাহ্য বিষয়গুলি যে সময়ের মধ্যে গ্রহণ করি। আমার এখান থেকে দার্জিলিং যেতে কতক্ষণ লাগবে? মৌসুমীদি, আমার লাইফটা শেষের একটু পরে ফোন করো প্লিজ। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই ফোন করো, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, আমি কলকাতাতে রয়েছি, আমাকে দার্জিলিং যেতে গেলে কি করতে হবে? আমাকে একটা প্রয়োজনীয় জিনিস পিঠে নিতে হবে, রুকস্যাক বা কিছুতে ভরে। তারপর ট্রেনে বসতে হবে, শিয়ালদা যেতে হবে বা হাওড়া যেতে হবে, ট্রেনে বসতে হবে, নিউ জলপাইগুড়ি নামতে হবে, ওখান থেকে আবার আর একটা কিছু বাস বা প্রাইভেট গাড়ি নিয়ে দার্জিলিংয়ে উঠতে হচ্ছে। সেখানে একটা সময় লাগছে, একটা যাতায়াত রয়েছে। আমার জাগ্রত কালে যে যাতায়াতটা আমি বুঝতে পারছি, সজ্ঞানে যাতায়াত, মানে আমি তথাকথিত সজ্ঞান বলছি, বেদান্তে অনেক কিছু ওলটপালট হয়ে যায়। আমি যাচ্ছি, তবে আমি দার্জিলিং পৌঁছাতে পারছি মোটামুটি 24 ঘন্টা সময়ের মধ্যে। আশা করি বোঝানো গেল এই বিষয়টা। বলছে সেইখানে আমি লাইনটা আবারও বলছি, জাগ্রতকালের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলির মধ্যে যে ব্যবধান বা স্পেস আমরা প্রত্যক্ষ করি এবং বাহ্য বিষয়গুলো, মানে এই বাইরে যা দেখছি বাহ্য বিষয়গুলি বাই সিকোয়েন্স যে সময়ের মধ্যে আমরা গ্রহণ করি, তাহার সহিত স্বপ্নিক বিষয়গুলো, স্বপ্নিক মানে স্বপ্ন দেখার বিষয়গুলির মধ্যে ব্যবধান এবং স্বপ্নিক বিষয়গুলি গ্রহণের যে সিকোয়েন্স বা টাইম, পার্থক্যটা খুব অবধান সহকারে মেডিটেট করবে। বলছে আমার দার্জিলিং যেতে এত সময় লাগছে, আমি স্বপ্নে ঘুমিয়ে পড়ে 1 সেকেন্ডে দার্জিলিং যেতে পারি, ওখান থেকে সুইজারল্যান্ড চলে যেতে পারি, সেখান থেকে আমি কেরালা চলে যেতে পারি, কেরালা থেকে তিরুপতি বালাজির মন্দিরে চলে যেতে পারি, কারণ আমি তখন স্বপ্ন দেখছি এবং আমি সেটা টেস্টও পাচ্ছি। দার্জিলিং এ কি ঠান্ডা, আমি তখন ঠান্ডায় আবার হয়তো আমরা দেখি কাঁপছি, আবার তারপর হয়তো দেখলাম সুন্দরবনে গেছি বাঘ তাড়া করছে, তখন করে চিৎকার, ঘুমের মধ্যে অনেকে গোঙানি চিৎকার দিয়ে ওঠে, বাঘ তাড়া করছে। অনেক কিছু আমরা স্বপ্নের মধ্যে খুব স্পিডে দেখে নিতে পারি এবং সেটার অনুভবটাও হয়, শুধু যে দেখছি তা নয়। মজার বিষয়টা কিন্তু এটা, আমরা জাগ্রত কালে দার্জিলিং এ বসে যেরকম মজা করছি, স্বপ্নতে কিন্তু আমরা তেমন ভাবেই মজা করি এবং মজার টেস্টটা নিয়ে, এটা নিয়ে আপনারা কেউ ভাবেন না। আমি এককালে ভাবতাম না, গুরু কৃপা একটু একটু ভাবার চেষ্টা করি আর কি। তো বলছে যে এই স্বপ্নিক বিষয়গুলি গ্রহণের, মানে আমরা বাহ্যিক বিষয়টাও তো গ্রহণ করছি এবং স্বপ্নিক বিষয়টা আমরা গ্রহণ করছি, মানে স্বপ্নে যেটা দেখছি। বলছে এই পার্থক্যটা খুব অবধান সহকারে মনন করবে। এই যে পার্থক্য, আমার দার্জিলিং যেতে প্রায় 1 দিন টাইম লাগছে, 24 ঘন্টা, অনেক কিছু করতে হচ্ছে। আমি ঘুমিয়ে এক পলকে সেই জায়গায় চলে যাচ্ছি এবং সেখানকার মজা নিচ্ছি। সব থেকে বড় কথা, আমি মজা নিতে পারছি, কিন্তু আবার উঠে বসে বলছি এ বাবা এটা তো আমার বাড়ি, কিন্তু দার্জিলিং থেকে নেমে এসেও তো ঘরে ঢুকে বলি এটা তো আমার বাড়ি। কিন্তু এখানে সময়টা খুব দ্রুত গতিতে যাচ্ছে স্বপ্নে। জাগ্রত অবস্থায় আমাদের সময় আছে, অনেক কিছু আছে। তাহলে কি দাঁড়ালো? পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়গুলো, সেগুলো কি আদৌ সত্য? যেই সময় নিয়ে আমরা এত মাথা ঘামাই, সেই সময়টাও কি আদৌ সত্য? বা গিয়ে যে অনুভূতিগুলো নিয়ে আমরা নাচানাচি করি, একটু ভালো লাগার জন্য ছটফটিয়ে মরি, সেই অনুভূতিগুলোও কি সত্য?
আমি জাস্ট রিকোয়েস্ট করছি আপনাদের যারা শুনছেন একটু কমেন্ট করে জানাবেন যে কোনো অসুবিধা হচ্ছে না তো, মাথায় হ্যাং করে যাচ্ছে না তো, কারণ চিঠিটা সত্যিই কঠিন। বেদান্তের চরম চরম চিঠি, মানে কথাগুলো এই চিঠিগুলোর মধ্যে রয়েছে একের পর এক। একটু জানাবেন অসুবিধা হচ্ছে না তো, বা যদি অসুবিধা হয় ঠিক কোন জায়গাটায় হচ্ছে, কারণ সমস্ত কিছু উড়িয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুকেই বলা হচ্ছে মায়া। এই জেগে থেকে লাইভ শুনছেন এটাও মায়া। ঘুমিয়ে পড়লে কে তৃষিতা সেন, কেই বা আপনি, আপনি তারপর তো মোবাইল, তারপর তৃষিতা সেন, অনেক কিছু। তখন হয়তো কিছুই নেই, তখন হয়তো আপনি কোনো সুন্দরবনে বা কোথাও কোথাও আন্দামানের দ্বীপে বসে আছেন এবং সেটা টেস্ট পাচ্ছেন। বলছি এই পার্থক্যটা খুব অবধান সহকারে মেডিটেট করবে। এই যে শুধু বললাম এটা নয়, একটা বললাম, আচ্ছা বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, থ্যাংক ইউ। এবার এই যে যেটা বললাম সেটা পবিত্রানন্দজি বলে ভগবানকে বলেছিলেন যে এটা নিয়ে ধ্যান করবে। এটা শুধু শুনে একটা বোঝা গেল বুদ্ধি দিয়ে বিষয় একটা, হ্যাঁ শ্যামাশ্রী কাকিমা এই কথাটাই বলতে যাচ্ছিলাম। এটা যেমন আমরা একটা বুদ্ধি দিয়ে বুঝে নিলাম যে হ্যাঁ ব্যাপারটা এই রকম। এবার কি বলছেন যে এইটা নিয়ে এই পার্থক্যটা খুব অবধান সহকারে, খুব অবধান মানে খুব রকম ভাবে মেডিটেট করিবে, মনন করিবে। মানে এক হয় ধ্যানের মধ্যে বসে বারবার এই বিষয়টা নিয়ে চিন্তা যে সত্যি কোনটা আমি, সত্যি আমার অনুভব কি আদৌ আছে, তাহলে তো কিছুই নেই, তাহলে কোনটা আমি। এটা তো শোনা হলো, কিন্তু এইটা নিয়ে চিন্তা করতে হবে, বসে পড়তে হবে। শুধু শোনা, শুধু শোনা শোনা এবং শোনা, আমি প্রচুর শুনছি এমনটা নয়, সেটা নিয়ে বসে পড়ার বিষয় রয়েছে। বলছে বসে মেডিটেট করতে হবে। টাইম স্পেস কজালিটি অর্থাৎ কাল দেশ কার্যকারণ সম্পর্ক হচ্ছে মায়া। কাল দেশ কার্যকারণ সম্পর্ক হচ্ছে মায়া, টাইম স্পেস কজালিটি বলা হয়। আর মায়াতীত বস্তুতে কিন্তু এইগুলি নাই। এবার টাইমের বিষয়টা তো বুঝে গেলেন যে দার্জিলিং যেতে কত সময় লাগছে, স্বপ্নের মধ্যে কি স্পিডে দার্জিলিং যাচ্ছি, টাইম তো বুঝেই গেলেন মায়া। স্পেস বোঝা হয়ে গেল মায়া, আশা করি বোঝা হয়ে গেল বুদ্ধি দিয়ে। এবার কার্যকারণ সম্পর্ক। কার্যকারণ সম্পর্কটা কি, আমি একটা কাজ করছি তার ভিত্তিতে কোনো একটা কারণটা কি, আমার দার্জিলিং যেতে ইচ্ছা করছে, তার জন্য আমি কি করছি, টিকিট কাটছি, কেটে দার্জিলিং যাচ্ছি, আবার হোটেল বুকিং করছি, থাকতে হবে, থাকছি, ঘুরছি, আবার বাড়ি ফিরে আসতে হবে। এই যে টোটালটাই একটা কারণ সৃষ্টি হচ্ছে। কারণের মূলটা কিছু না, আমার ভিতর থেকে একটা বৃত্তি উঠলো আমি দার্জিলিং যাব। এই কারণের জন্য বারবার এখান দার্জিলিং যাবো বৃত্তি উঠলো, তার জন্য কি করতে হলো, ট্রেনের টিকিট কাটতে হলো, কার্য। আবার ট্রেনের টিকিট কাটতে হলো বলেই কিন্তু আমায় ট্রেনে চড়তে হলো, এটা ট্রেনের টিকিট কাটাটা আবার কারণ হয়ে গেল। ট্রেনে চড়লাম, কার্য। ট্রেন থেকে আবার নামতে হলো, আমি স্লো যাচ্ছি, ট্রেন থেকে নামতে হলো কারণ আমি দার্জিলিং দেখব। দার্জিলিং দেখে আবার একটা শাটল গাড়ি নিয়ে আমাকে দার্জিলিং উঠতে হলো, বা নর্মাল গাড়ি ভাড়া নিয়ে দার্জিলিং দেখবো কারণ। এবার গাড়িটা চড়ছি তখন ওটাই কার্য হয়ে যাচ্ছে, মানে কারণটা কিন্তু কার্য হয়ে যাচ্ছে, আবার কখনো কার্যটা কারণ হয়ে যাচ্ছে। দার্জিলিং এ পৌঁছালাম, প্রচুর দেখলাম টেকলাম, দেখে আবার ফিরে এলাম ওই ঠিক কার্যকারণ সম্পর্ক দিয়ে। ফিরে এসে অফিসের চাপ, ওরে বাবা প্রচুর কাজ জমে আছে, করতে হবে, স্ট্রেস শুরু হলো, ঘুম নেই, এই নেই সেই নেই, কাজ করে যাচ্ছি। এই টোটাল জগৎটা সকাল থেকে রাত আমাদের কার্যকারণ সম্পর্কের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর কিচ্ছুর নয়। তো আদৌ কি কার্যকারণ সম্পর্কটা সত্য, যেখানে আমরা টাইম আর স্পেসটাকেই খুঁজে পেলাম না প্রথমে, যেখানে টাইমের কোনো অস্তিত্ব নেই, সময়ের কোনো অস্তিত্ব নেই, দেশের কোনো অস্তিত্ব নেই, মানে কোনো জায়গার কোনো অস্তিত্ব নেই, সেখানে আবার কার্যকারণ সম্পর্ক কি?
আশা করি আলাদা করে এটা বলে দিতে হচ্ছে না যে দেশ কাল এবং কার্যকারণ সম্পর্কই টোটালটাই মায়া। এই জায়গাটা আশা করি বুদ্ধিতে পরিষ্কার। আমি বারবার রিকোয়েস্ট করছি, স্পেশালি বেদান্ত সাধনার এই চিঠিগুলো আপনারা শুনছেন, যারা শুনছেন খুব ভালো কথা, কিন্তু শুধু শুনেই বন্ধ করে দেবেন না। সম্ভব হলে এর থেকে একটা বা দুটো লাইন পিক আপ করুন এবং এটা নিয়ে এই একটা বা দুটো লাইন সারাক্ষণ চিন্তা করুন। কথাটা আমার নয়, কথাটা পবিত্রানন্দজি ভগবানকে বলেছিলেন, আমার গুরুদেবকে। এবং এখানে চরম বেদান্তের কথা রয়েছে। বুদ্ধি দিয়ে অনেক কিছু বুঝে নেওয়া যাবে, কিন্তু ভিতরে চিন্তা করতে করতেই এই কথাগুলো ক্লিয়ার হবে, নইলে কিছুতেই কথাগুলো ক্লিয়ার হবে না। স্পেশালি বেদান্ত সাধনার আলোচনা যেদিন হয় সেদিনের ব্যাপারটা। দীপায়ন দাস কি বলছো? যা বৃত্তি ভাবনায় বাস্তবে দেখি, বৃত্তিটাই দেখো আর অনুভব করি। হ্যাঁ, বৃত্তি অনুসারেই তো কাজ হয়, বৃত্তিতেই তো কার্যকারণ। বৃত্তি তো জন্ম দেওয়াচ্ছে, জন্মাচ্ছে, ছোটাচ্ছে এবং মেরে ফেলছে। মরার সময় বুঝতেও পারি না যে কত বৃত্তি আমাদের কত দিকে ছুটিয়ে ছুটিয়ে মারল। অর্থাৎ কাল, দেশ, কার্যকারণ সম্পর্ক হচ্ছে মায়া। আর মায়াতীত বস্তুতে কিন্তু এইগুলি নাই। বলছে এইগুলো মায়া, কিন্তু কোথায় এগুলো নেই না মায়াতীত বস্তুতে। কেউ একজন একটু আগে কমেন্ট করেছিলেন, আমি তখন উত্তর দিইনি। বলছে মায়াতীতরই আরেকটা নাম মায়া, বিপরীত মায়াধী, সেই ধরনের বোধহয় একজন কমেন্ট করেছিলেন। মায়াতীত যিনি, তিনি মায়ার অধীশ। মানে মায়াতীত মানে মায়াকে অতিক্রম করে গেছেন। আর মায়ার অধীশ্বর তিনি তখন মায়াকে চিনে গেছেন। তখন মায়া তার সামনে এলে বলবে, বাপু যাও, তোমাকে চেনা হয়ে গেছে। বুদ্ধদেবের একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম। ওনারা মায়া বলতেন না, মার বলতেন। বুদ্ধদেব তখন জ্ঞান লাভ করেছেন, বোধিসত্ত্ব বসে রয়েছেন। তখন তার সামনে বিভিন্ন মায়ারা এসছে। তখন বুদ্ধদেব মায়াদেরকে বলছেন যে আমি তোমাদেরকে চিনে গেছি, এবার তোমরা আসতে পারো। জ্ঞান লাভ করা আর জ্ঞান লাভ না করা, মায়াতীত বস্তুকে জানা বা মায়াতীত বস্তুকে না জানার মধ্যে তফাৎ কি? মায়াতীত বস্তুকে যদি আমি জানি, মায়া আমাকে বিচলিত করবে না। ঠিক যেমন রাস্তায় দুটো কুকুরের বাচ্চা কামড়া কামড়ি করছে দেখলে আমরা হাই হাই করে কপাল চাপড়াতে চাপড়াতে ছুটবো না, ঠিক তেমনি যদি আমরা তাকে না জানি, অসুবিধাটা সেটাই। আমরা দুটো কুকুরের বাচ্চাকে যদি দেখি কামড়া কামড়ি করছে, এ বাবা এ কি করছে বলে মানে লোক জড়ো করে ক্যাওয়াস করব, আর নয়তো আমরা মজা নেব। বা গিয়ে দুটো একটু পিঠে হাত বুলিয়ে দিলাম, দুটোর পিঠে এই সর সর সর। জগৎটা ডিল করা সহজ হয়, জগৎটা আর আমাদেরকে ডিল করে না। এখন তো জগৎ আমাদের ডিল করছে। জগৎ মানে কি? আমার বৃত্তি আমাকে ডিল করছে। আমার মনে এই বৃত্তি উঠছে, আমি এটা করছি। আমার ভিতর বৃত্তি উঠলো আমি বিয়ে করবো, আমি বিয়ের দিকে দৌড়ালাম। বিয়ে করার পর মনে হলো দূর আমি ডিভোর্স করবো, আমি ডিভোর্সের দিকে দৌড়ালাম। তখন তারপর ডিভোর্স করতে গেলে কি লাগবে না, উকিল লাগবে। আমি হাইকোর্টে দৌড়াচ্ছি, সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছি, এই চাইছি, ওই চাইছি, সেই চাইছি। এই তো চলে, এর নামই তো জীবন। ডিভোর্স না হলো, বিয়েটা খুব ভালোভাবে উতরালো, বাচ্চা কাচ্চা হলো, তারপর হলো ছেলে বা মেয়ের বিয়ে দেবো। বিয়ের পরে এবার হলো আমার নাতি নাতনি চাই, নাতি নাতনি হলে তার পড়াশোনা করাতে লাগবে, তার জন্য আমাকেই দৌড়াতে হবে। এই করতে করতেই তো জীবনটা শেষ। এর নামই মায়া। এই বৃত্তি আমাদের সারাটাক্ষণ দৌড় করিয়ে করিয়ে মারছে। জাস্ট এই বৃত্তি আমাদের দৌড় করাচ্ছে, অন্য কেউ নয়। কোনো জগৎ দৌড় করাচ্ছে না, বৃত্তি দৌড় করাচ্ছে। আমার চাহিদা আমাকে দৌড় করাচ্ছে, আমার চাহিদা আমাকে দৌড় করাতে বাধ্য করছে। বলছে মায়াতীত বস্তুতে কিন্তু এইগুলো কিচ্ছু নেই। মানে সেই ব্রহ্মে, মায়াতীত বস্তু মানে সেই ব্রহ্ম, যা মায়ার পারে, যা মনের পারে, সবকিছুর পারে। বলছে সেখানে কিন্তু এইগুলো কিচ্ছু নেই। মায়াতীত বস্তুই আসল সত্য, তাহাই তো আত্মা বা আমার স্বরূপ। যে মায়াতীত বস্তুই তো আসল সত্য, তাহাই তো আত্মা বা আমার স্বরূপ। মায়াতীত বস্তু অন্য কোথাও নেই যে ট্রেজার হান্টের মতন গিয়ে খুঁজে নিয়ে আসলো। বলছে সেটা কি না আমারই আসল সত্য, সেটাই আসল আমি। তার জন্য আমার হিমালয় যাওয়ার প্রয়োজন নেই।
যদি আমার নিজেকে খুঁজে পাওয়ার দম থাকে, ইচ্ছা থাকে, আর আমার গুরু কৃপায় গুরুর পা আমার মাথায় থাকে, তাহলে আমি আমার ঘরের বিছানায় বসেই আমি সেই মায়াতীত বস্তুকে পেতে পারি। আমাকে এক পা ঘরের বাইরে দিতে হবে না। হিমালয় সৌন্দর্যের জন্য যেতে পারেন, ভালো ভাইব্রেশনের জন্য যেতে পারেন। তীর্থস্থানগুলির মাহাত্ম্য অবশ্যই রয়েছে, ভালো ভাইব্রেশন, কারণ সেখানে কোনো না কোনো ঋষি মুনি বসে সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু তাকে পাওয়ার জন্য কোথাও যেতে হবে না। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে তুই কি সন্ন্যাসী হবি, অনেকবারই প্রশ্ন এসছে, কারণ এই বয়স, অল্প বয়স, ধ্যান ধারণা বেদান্ত চর্চা করছি, অনেকবার প্রশ্ন এসছে তুই কি সন্ন্যাসী হবি। না, হতে পারি যদি গুরু কৃপা করেন, তবে ঈশ্বর লাভ করতে সন্ন্যাসী হব না। বলছে সেই কি, তাহলে কি জন্য? এবার দ্যাটস এ লাইফস্টাইল, ওটা পছন্দ, তাই হয়তো সন্ন্যাসী হব। কিন্তু ঈশ্বর লাভ যদি করতে হয় তাহলে আমার তখন হোস্টেলে পড়তাম, হোস্টেলে, কলেজ লাইফ আরো ছোট, মানে 18, 19, 20, 21 এই বয়সের টাইম। না, আমার হোস্টেলের খাটটাই যথেষ্ট যদি ঈশ্বর লাভ করতে হয়। আমি কাকে লাভ করব? নিজেকেই তো নিজে লাভ করার, নিজেকে নিজে লাভ করার একটা আশ্চর্য খেলা, যেই খেলাটাতে আমরা, স্বামীজির ওই কবিতাটা মনে পড়ে গেল, সন্ন্যাসীর গীতিতে বলছে, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ, বলছে আমার নিজেরই হাতে দড়ি, আমাকে বাঁধা দড়ি আমি নিজেই ধরে রেখেছি, ছেড়ে দাও রজ্জু বলো ওম তৎসতম। বলছে সেই দড়িটা ছাড়ো, নিজেই নিজেকে আটকে রেখে সেই দড়ি নিজেই হাত দিয়ে ধরে রেখে বলছি ওরে বাবা আমি বদ্ধ। সেই দড়ি ছাড়ো, দড়ি ছাড়ো, ছেড়ে দাও রজ্জু বলো ওম তৎসতম। বলছে আর মায়াতীত বস্তুতে কিন্তু এইগুলি নাই, মায়াতীত বস্তুই আসল সত্য, তাহাই তো আত্মা বা আমার স্বরূপ। বলছে ওটাই তো আত্মা বা আমার স্বরূপ। আমি বেদান্ত বলি কিন্তু ভালো লাগার জন্য নয়, আমি বেদান্ত বলি এই আশা নিয়েই যে আপনাদের কারোর মধ্যে সেই জার্কিংটা হবে, একজনের মধ্যে হলেও, যে আমাকে জ্ঞান লাভ করতে হবে যেন তেন প্রকারে, এবং তার জন্য গুরু লাগলে আমাকে গুরু খুঁজতে হবে। বেদান্ত শুধু শোনার যদি বিষয় হতো তাহলে ফিলোসফির ছেলেমেয়েরাই বলতে পারতো। আমি কিন্তু বেদান্ত বলি না আপনার মন ভালো থাকবে বলে, আমি বেদান্ত বলি শুধু একটাই আশা নিয়ে, আমি বারবার বলছি, আবারও বলছি, যে কারুর না কারুর মধ্যে আপনাদের ইচ্ছা জাগবে যে না অনেক হলো, এবার জ্ঞান লাভ করতেই হবে। তো যেটা আপনি নিজেই, আরে চাইলেই পাওয়া যায়, খাটাখাটনি আছে, কিন্তু সেই খাটাখাটনির জন্য ছুটতে হবে না, একটু চেষ্টা, একটু চেষ্টা, আর গুরুর কাছে যাওয়া, গুরুর কাছে প্রার্থনা যে আমার চাই এটা, এটাই চাই আমার, আর অন্য কিছু চাই না জীবনে, আমার এটাই চাই। যদি এটা পেয়ে যান, জীবনে সব পেয়ে যাবেন, কথা দিচ্ছি। সেই জন্যই ঋষিরা বলছেন যে তাকে পেলেই একমাত্র পূর্ণ হওয়া যায়, নয়তো কি হবে। একটু আগে অ্যামাজনে একটা ডিল দিচ্ছে, ফ্রিডম সেল ডিল, তো আমি আর মা বসে আলোচনা করছি যে আচ্ছা একটা টিভি কিনলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে এটা 42 ইঞ্চি কিনে নাও, তো ওরকমই রেডি হচ্ছি। তো একটু পরে আমার দাদার সাথে কথা হলো, দাদা বলছে না না 42 ইঞ্চি কিনিস না, তোদের ঘরটা যেরকম বড় 56 ইঞ্চি লাগবে। তো তারপর মনে হলো না 42 ইঞ্চি না, তাহলে কিনলে 56 ইঞ্চি কিনতে হবে। তারপর একটা সময় ভাবলাম যে কদিনেই ঘরে থাকবো তার ঠিক নেই, তো 56 ইঞ্চি টিভি কিনে টাকা নষ্ট করার কি দরকার। তারপর বৃত্তিটাই দেখলাম সরে গেল, না কিনবই না, কি প্রয়োজন, চলেই তো যাচ্ছে। তো কেন বলছি ভালো থাকবেন, কারণ যে পূর্ণ তার আর কিছুর প্রয়োজন নেই। আর যতক্ষণ না পূর্ণ, যতক্ষণ এই পূর্ণতার জায়গায় যাচ্ছেন, ততক্ষণ এটার থেকে ওটা ভালো, ওটার থেকে সেটা ভালো, সেটার থেকে ওটা ভালো। আপনি মার্সিডিজ বেঞ্চ কিনে নিন, তারপরেও মনে হবে পাশের দিকে তাকিয়ে আর একটা গাড়ি ভীষণ ভালো, এবার ওটা কিনতে হবে। তো একমাত্র ভালো থাকার রাস্তা হচ্ছে যে যদি জ্ঞান লাভ করে পূর্ণ হয়ে যেতে পারেন, পূর্ণ হয়ে বসে থাকতে পারেন, তখনই নিজের ভিতরে বিচারটা আসবে যে ধুর
কি করব, ভালোই তো আছি। এই যে সন্তোষম একটা শব্দ আছে, সন্তোষম, সন্তুষ্ট হওয়া, আমরা কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। কেন পারি না? আমাদের ভিতর অভাবগুলো আমাদের খোঁচায়, কিন্তু জ্ঞান লাভে আর অভাব থাকে না। এবং সেই জ্ঞান লাভ মানে কি, দূরে কোনো তীর্থযাত্রার কথা বলছি না, বাড়ি বসে পাগলের মতন শুধু চাইতে বলছি, ব্যাস এইটুকুই। যে পাগলের মতন চান যে আমাকে এটা পেতে হবে, যেন তেন প্রকারে পেতে হবে। চাহিদা থাকলে পাবেনি, সেখানে গৃহস্থ বলে আলাদা কিছু নয়, সন্ন্যাসী বলে আলাদা কিছু নয়, বাচ্চা বলে আলাদা কিছু নয়, বয়স্ক বলে আলাদা কিছু নয়। অনেকের মনে হয় বিয়ে হয়ে গেছে, গৃহস্থ হয়ে গেছে, আমার কি আর হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ বিয়ে হয়ে গেছে বলে তো আপনার ভিতর থেকে ব্রহ্ম উড়ে অন্য ডালে চলে যায়নি। আপনার বিয়েটা যখন হচ্ছিল সেই মুহূর্তেও আপনি ব্রহ্ম হয়েই বসেছিলেন। আর যখন ভাবছেন যে বিয়ে হয়ে গেল আমার কি হবে, তখন আপনি ব্রহ্ম হয়েই ভাবছেন। আপনি এখনো ওটা হয়ে আছেন, এখনো শুধু অনুভবটা হলো না। একটু জোর দিন, একটু জোর দিন। দিন কিন্তু এগিয়ে যাচ্ছে, দিন কিন্তু চলে যাচ্ছে। একটা দিনও তাকে না জানা, একটা দিনও তাকে ছেড়ে থাকা, তাকে বোধ না করে থাকাটা কিন্তু আপনাদের জীবন থেকে একটা দিনের লস। যে কটা দিন বাঁচবেন ফাটিয়ে বাঁচুন না। 70 বছর বাঁচলে প্রথম 15, 16, 20 বছর এমনি কেটে যায়, বাকি 50টা বছর ফাটিয়ে বাঁচুন। কিন্তু আমরা ফাটিয়ে বাঁচতে পারি না তো, আমরা তো মায়ার মধ্যে বাঁচি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই চাই, ওই চাই। আচ্ছা, দীপায়ন কি বলছেন? দীপায়ন প্রশ্নতে পড়ে আসছি, প্লিজ। আত্মা বা প্রকৃত আমি এবং সুষুপ্তি, স্বপ্ন, জাগ্রত, হোয়াট ইজ দ্য রিলেশন? বলছে এর মধ্যে সম্বন্ধ কি? এর আগে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া ছিল, যে প্রশ্নের উত্তর এখনো আসেনি। আরো 2টো চিঠি বা 3টে চিঠি পরেই উত্তরগুলো রয়েছে। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যত দূর সম্ভব যেগুলো নিয়ে চিন্তা করার কথা ছিল আপনাদের, যে সুষুপ্তিতে মন থাকে কিনা, যদি থাকে তাহলে কিভাবে থাকে, থাকার স্থানটি বা কিরূপ। আর একটাও প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা এখন আমি খুঁজে পাচ্ছি না, 1 মিনিট। 3টে প্রশ্ন এখনো অবধি ছিল যতদূর সম্ভব। না, আপাতত পাচ্ছি না। ওই প্রশ্নটাই ছিল, সুষুপ্তিতে মন থাকে কিনা। এইবার আর একটা প্রশ্ন ছাড়ছেন, বলছেন যে আত্মা বা প্রকৃত আমি এবং তার সাথে সুষুপ্তি, স্বপ্ন, জাগ্রত। সুষুপ্তি মানে একদম গভীর ঘুম, যেখানে আপনি কে তাই জানেন না, আপনি কোথায় শুয়ে আছেন, পাশে কে শুয়ে আছেন, আপনার নাম ধাম তো পরের কথা, নিজেকে তাই জানেন না, ডিপ স্লিপ। বলছে যে সেই সুষুপ্তি বা স্বপ্নটা নিয়ে তো ব্যাখ্যা করলামই, যে স্বপ্নে আপনি হিমালয় থেকে, সুইজারল্যান্ড থেকে শুরু করে কেরালা, ব্ল্যাক ওয়াটার, ট্যাক ওয়াটার সব ঘুরে ঘাড়ে আবার নিজের বিছানায় ফিরে আসতে পারেন 1 মিনিটের মধ্যে। এবার জাগ্রত অবস্থা আমি দেখছি, মৌসুমী, হ্যাঁ একটু রয়েছে বাকি, তারপর সবাই প্রশ্ন করো, কোনো অসুবিধা নেই। বলছে হোয়াট ইজ দ্য রিলেশন, মানে আত্মা আমির সাথে স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তির রিলেশন কি, এটা চিন্তা করো, এটা চিন্তা করতে বলছেন। অবস্থাগুলি কি আমি হইতে পারি? আমি এই যে জেগে কথা বলছি, আমি তৃষিতা সেন হয়ে এখন কথা বলছি, বেদান্ত বলছি, বেদান্ত একটা বিষয় বানিয়েছি, বেদান্ত বলছি, এটা কি আমি? আমি যখন ঘুমে সুন্দরবনে বাঘের তাড়া খাচ্ছি, সেটা কি আমি? না যখন গভীর ঘুমে আমি কিছুই জানতে পারি না, সেটাও কি আদৌ আমি? বলছে আমির সাথে স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, এর সম্বন্ধগুলি কি, অবস্থাগুলি কি আমি হইতে পারি, অবস্থাগুলো কি আমি হতে পারি? আমি বা অ্যাবসলিউট এক্সিস্টেন্স ইহার বাহিরে। যে আমি কিন্তু এই স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, এই সবটারই বাইরে। কেন বাইরে? আশা করি বুদ্ধিতে বোঝাতে পারলাম। এবার এটা নিয়ে কিন্তু একটু আপনাদের ক্রমাগত চিন্তা করতে হবে, একটু চিন্তার মধ্যে বিষয়টাকে রাখতে হবে, নইলে হবে না। আমি বা অ্যাবসলিউট এক্সিস্টেন্স, চরম অস্তিত্ব ইহার বাইরে। বলছে আমি বা অ্যাবসলিউট এক্সিস্টেন্স ইহার বাইরে। স্বামী বিবেকানন্দের ও ভগবান শঙ্করাচার্যের গ্রন্থ নির্ভীকভাবে পড়িবে। বলছে স্বামী বিবেকানন্দ ও ভগবান শঙ্করাচার্যের গ্রন্থ নির্ভীকভাবে পড়িবে। কেন শব্দটা নির্ভীকভাবে পড়িবে বললেন?
কারণ যখনই আমি শুনবো যে অহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা চিদানন্দ রূপ শিবহং শিবহং, শঙ্করাচার্যের নির্বাণ ষটকমের কথা, আমি তার আগে হয়তো আমিষ মানি, নিরামিষ মানি। আমি জানি আমিষ খেলে ঈশ্বরকে পাবো না, নিরামিষে ঈশ্বর বসে রয়েছেন, ঈশ্বর শেষ অব্দি ভাতের হাঁড়িতে ঢোকে। যাই হোক, এবার শঙ্করাচার্যের কথা নির্ভীকভাবে পড়তে বলছে কেন? বলছে অহং ভোজনং নৈব ভজ্যং না ভোক্তা, বলছে আমি স্বয়ং ভোজন, আমি যেটা খাচ্ছি সেটাও নয়, যে খাচ্ছে সেটাও নয়। তাহলে আমি কে? সেই চিদানন্দ রূপ শিবহং শিবহং। আমি সম্পূর্ণটা, আমি যে খাচ্ছে বা যে কি খাচ্ছি পাত্তাই দিলেন না, জাস্ট উড়িয়ে দিলেন কেটে ছেটে, বললেন আমি পুরোটা হয়ে বসে আছি, আমি চিদানন্দ রূপ শিবহং শিবহং। তাই জন্যই শঙ্করাচার্যের বই, অদ্বৈত বেদান্তের বই পড়তে গেলে একটু নির্ভীকতা লাগে, একটু নির্ভীক হতে হয়। তার কারণ আমি কিছুই নই, আমি ছেলে বা মেয়ে এটাও নই, আমার বংশের মান কুল গোত্র কিছুই নেই। তার পারে দাঁড়িয়েও এক বোধ, অখণ্ড বোধ, যেই বোধে শুধু আমি আমি, এই বোধটাও প্রায় লুপ্ত। এক একাকার বোধ, তারও অনেক উপরে উঠলে সামান্য একটু আমি ওঠে। বলছে এইটা পড়তে গেলে একটু নির্ভীক হতে হয়। তাই বলছে যে বিবেকানন্দের ও ভগবান শঙ্করাচার্যের গ্রন্থ নির্ভীকভাবে পড়িবে, শুভেচ্ছা জানিবে, তোমার পূর্ব পত্র পেয়েছিলাম। বলছে শুভেচ্ছা জানবে, তোমার আগের পত্র পেয়েছিলাম, যেটার ভিত্তিতে এই কথাগুলো লেখা। তো নিশ্চয়ই ভগবান সেই তখন সেরকম সাধনা করছিলেন, এবং তার ভিত্তিতেই প্রশ্ন, এবং তার ভিত্তিতে এই চিঠির উত্তর। ইতি স্বামী পবিত্রানন্দ। চিঠি আপাতত এখানেই শেষ, মায়াতীত বস্তু। এবার যার যা প্রশ্ন আছে প্লিজ করুন। আমি অনেকক্ষণ ধরে বলেছি, অনেক প্রশ্ন রয়েছে, আমি কিছুরই উত্তর দিইনি। মৌসুমীদি, হ্যাঁ প্রশ্ন করো। আচ্ছা, দীপায়ন দাস প্রশ্ন চাইতে হবে না, যেরম পাজেলটা পবিত্রানন্দজি বললেন সেইভাবে বুঝতে হবে। বুঝতে হবে, চাইতে হবে না মানে এটার ব্যাপারটা আমি, তোমার প্রশ্নটা আমিই বুঝলাম না। এবার আমার প্রশ্ন তুমি কি বলতে চাইছো একটু ভেঙে বলো। পবিত্রানন্দজি কোনো পাজেল বলেননি। পবিত্রানন্দজি ঠিক ঠিক বিষয়টা ঠিক ভাবে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, যে এইগুলোই আদতে হয়, আমরা ভাবতে পারি না, চিন্তাটা বাড়িয়ে দিয়েছেন। যেমন একটা সময় একটা বাচ্চা জানে সামনে কালী মন্দিরের সামনে গেলে এরকম করে নম করে, মা বলে নম করো, সে জানে ওটাই ঠাকুর। সেই বাচ্চাটা যখন আরেকটু বড় হয়, সে জানে তার ঠাকুর ঘরে ঠাকুর। সে বাচ্চাটা যখন আরো বড় হয়, যখন একটু আধ্যাত্মিকতার গভীরে চর্চা শুরু করে, সে জানে ঠাকুর ঘরে ঠাকুর নেই, ঠাকুর তার ভিতরে, সে ভিতরে ঠাকুরকে খোঁজে। সুতরাং ঠাকুরের কি কোনো বদল হলো? ভিতরের আমিটার কি বদল হলো? বাচ্চাটার বুদ্ধি বদলালো, বাচ্চাটা আসল সিচুয়েশনের সামনে এসে দাঁড়ালো। সুতরাং এইটা কোনো পাজেল দেননি পবিত্রানন্দজি, আসল সিচুয়েশনের সামনে আমাদের বুদ্ধি চিন্তাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছেন। দীপান, আমি তোমার প্রশ্নটা বুঝিনি, প্রথম প্রশ্নটা তুমি একটু প্রশ্নটা আমাকে বোঝালে ভালো হয়। মাধবী রানী চন্দ, আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নমস্কার, প্রণাম নেবেন আমার। সংস্কৃত বিষয়ের, বাহ দারুণ ব্যাপার। আমি বারবার সংস্কৃত শিখতে চেষ্টা করেছি, কিন্তু একদমই পেরে উঠিনি। আপনি তার অধ্যাপক, আমার প্রণাম নেবেন। তোমার কথা শুনি ভালো লাগে, তবে আরো সহজ করার চেষ্টা করো। বেদান্ত এর থেকে আর সহজ, চেষ্টা করব। বেদান্ত বিষয়টাকে আরো সহজ দেখা যাক, চেষ্টা করব। সুভাষিস সাই, নট ক্লিয়ার ডেফিনেশন অফ মায়া। এই যে আপনি প্রশ্নটা করছেন, এটাই মায়া। এই যে আপনি আমাকে দেখছেন মোবাইলের মাধ্যমে, দেখে প্রশ্ন করছেন, এটাই মায়া। কারণ একটু পরেই আপনি খেয়ে যখন ঘুমিয়ে পড়বেন, একদম গভীর ঘুমে, আপনি সুভাষিস সাই, সেটাই আপনার মনে থাকবে না। তো কোথায় আমি, কোথায় কি, তখন কিন্তু ঘুমটাই সত্য, বাকি সব মায়া। আপনার প্রশ্নটা যে আসছে, এটাই মায়া।
এটাই ক্লিয়ার ডেফিনেশন। আপনার ভিতর থেকে যে প্রশ্ন উঠছে বা আপনার যে মন আপনাকে দিয়ে যা যা খেলাচ্ছে, যা দেখাচ্ছে, তাই মায়া। আমি কথাটা বলে রাখলাম, চট করে বুঝতে অসুবিধা হবে, এই কথাটা নিয়ে একটু চিন্তা করবেন, আমার অনুরোধ রইল আপনাকে শুভাশিস বাবু। একটু মনন করবেন, মনন মানে কথাটা নিয়ে একটু ভাববেন, ভিতর থেকে একটা কিছু পরিষ্কার হবে আশা করতে পারি, যদি ঠিকভাবে ভাবেন। মনতোষ দেবনাথ নমস্কার, বিক্রম বাবু নমস্কার, প্রণাম। সহদেব রায়চৌধুরী প্রণাম। দীপায়ন, অভিজিৎ নন্দী, ব্রহ্ম সত্যে প্রতিষ্ঠিত, সত্য বাক্যে প্রতিষ্ঠিত, শুধু সন্ত গুরুর বচন কখনো মিথ্যা হয় না, এর ব্যাখ্যা। সত্য আমরা কোনটাকে বলি? আজকে সত্য হচ্ছে মানুষ, আমাদের সভ্য মানুষ, মানে আমরা সভ্যতার যে শিখরে এখন দাঁড়িয়ে আছি, মানুষ মানুষের মাংস খায় না, এটা সত্য। আমরাই হয়তো অনেক জন্ম পূর্বে যখন আদিবাসী ছিলাম বা নিজেদের মধ্যে লড়াই করতাম পাথর নিয়ে, তখন কিন্তু মানুষের মাংস খাওয়াটা সত্য ছিল, ঝলসে খেয়ে নিল। কোনটা সত্য? সত্য বচন যদি বলেন, সত্য বাক্য যদি বলেন, সত্য বাক্য যদি বলেন, যে সত্য বাক্য কিন্তু তার প্রয়োজন এবং সমাজের প্রয়োজনে বদলাচ্ছে। বাইবেলে লেখা রইল যে পৃথিবী স্থির আর সবকিছু তাকে ঘিরে ঘুরছে, সূর্য ঘুরছে। গ্যালিলিও বলল না, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। গ্যালিলিওকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, গ্যালিলিওকে পুড়িয়েই মেরে দিয়েছিল বোধহয়। আজকে দেখা গেল আজকের যুগের প্রেক্ষিতে গ্যালিলিওকে আমরা প্রায় পুজো করি আর কি, এত বড় বিজ্ঞানী ছিলেন। তো সত্য বাক্য বলে আসলে কিছু হয় না, মহাবাক্য বলে বিষয় রয়েছে। যেই বাক্য এটা বলিয়েছিল যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে, এবং যে এই বাক্যটাও বলিয়েছিল যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, দুইয়ের পিছনেই যে সত্তা কাজ করছে, সেই সত্যের কথা নিয়ে এখানে কথা বলছি। সন্ত এবং গুরুর বচন কখনো মিথ্যা হয় না, অবশ্যই গুরুর বাক্য মিথ্যা হতে পারে না, কারণ যে ব্রহ্মজ্ঞানী, একটা সংস্কৃতের খুব সুন্দর শ্লোক রয়েছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, বলছে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি স্বয়ং ব্রহ্মই হয়ে গেছেন। যে ঠিকভাবে ব্রহ্মের জানারও অনেক স্টেজ রয়েছে, নির্বিকল্প সমাধিতে ডোবা যে রয়েছে, বলছে গন্ডারটা জলের নিচে ডুবেই রয়েছে, গন্ডারের নাকটা শুধু চিড়িয়াখানায় দেখে গেলে কখনো দেখবেন গন্ডারটা পুরো জলে ডুবে থাকে, শুধু নাকটা একটু বেরিয়ে থাকে। তেমন গুরু যদি হন, গন্ডারের নাকটুকু একটু বেরিয়ে থাকে, ওইটুকু আমরা দেখতে পাই, বাকিটা তো সে পুরো হয়ে বসে রয়েছে, এবং যে নাকটুকু দেখতে পাই সেই নাকেও কিন্তু জলটা লাগা, মানে সেই ব্রহ্ম জ্ঞানের বিষয়ে নিয়েই সে বসে রয়েছে, তার পুরোটাই সে ব্রহ্মৈব ভবতি, সে ব্রহ্ম হয়ে বসে রয়েছে। যেটুকু দেখতে পাচ্ছি তাতেও ওই ব্রহ্মজ্ঞানের জল লাগা। আপনার সেই শ্রীমুখ থেকে, গুরুর মুখ থেকে যে কথা বেরোবে তা তো মিথ্যে হতে পারে না। তা যদি আজকে নাও দেখেন, কালে নাত্মনি বিন্দতি, কালে কালে ঠিকই হবে, হয়েই ছাড়বে। আশা করি অভিজিৎ বাবু আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কিছুটা। মৌসুমীদি প্রশ্ন কি বলো? প্রবীর কুমার রায় নমস্কার। দীপায়ন, প্রশ্ন 2, ওকে। আজকের আলোচনা আর তোমার ব্যাখ্যায় ডিপ স্লিপ, অ্যাওয়েকেনিং আর ড্রিম সবই বৃত্তি। ডিপ স্লিপ, অ্যাওয়েকেনিং, ড্রিম না, সবটা বৃত্তি নয়। আমি ডিপ স্লিপে কিভাবে যাই এক্স্যাক্টলি আমি জানি না। আমি শুতে পারি, শুয়ে আমি ডিপ স্লিপে যাব, নাকি আমার ঘুম আসবে না, নাকি আমি স্বপ্ন দেখবো তা আমি জানি না। আমার বৃত্তি এই অবধি, আমি শুচ্ছি, আমার আমার ঘুমাতে ইচ্ছা করছে, এইটার নাম বৃত্তি। আর শুয়ে থাকা, জেগে থাকা, স্বপ্ন দেখা সবই ওই পারের খেলা। আসলে সায়েন্স এখনো আবিষ্কার করে উঠতে পারেনি, একটা জায়গা অবধি যায়, মাসেল রিল্যাক্স হয়, এই হয় সেই হয়, কিন্তু তারপর ঠিক কোন মুহূর্তে কিভাবে ঘুমটা আসে সায়েন্স এখনো আবিষ্কার করে উঠতে পারেনি। সুজিতকে চৌধুরীর
খুব নামকরা লেখক বায়োলজির বইতে, এবং সেটা অবভিয়াসলি গ্র্যাজুয়েশন লেভেলের বই, সেখানেও হয়নি। এবং এখনো আমি যতদূর রিসার্চে গেছি, যতদূর রিসার্চে পেয়েছি, ঘুম কিভাবে আসে কেউ জানে না। ঘুমিয়ে আমি কি স্বপ্ন দেখবো, আমার আজকে এই স্বপ্ন দেখতে ইচ্ছা করছে, আমি আজকে এই স্বপ্নটাই দেখবো, ঠিক এমনটা হয় না। হয়তো এটা হতে পারে আমি অনেক কিছু এটা নিয়ে ভাবছি, ভাবতে গিয়ে আমি স্বপ্নটা দেখলাম, হলো। কিন্তু আমি হয়তো একটা জিনিস নিয়ে সারাদিন ভাবলাম, রাত্রে শুয়ে আমি কিছু স্বপ্নই দেখলাম না। সুতরাং বৃত্তি এই অবধি, বৃত্তির দৌড় এইটুকুই দীপায়ন, যে আমি ঘুমাবো, এখন আর কাজ করব না, আমি ঘুমাবো। তারপর সে তোমাকে জাগিয়ে রাখবে না, গভীর ঘুমে পাঠিয়ে দেবে, না তোমাকে দিয়ে সুন্দরবনে জঙ্গলে ছুটিয়ে বাঘের পিছনে তাড়া করাবে, বা বাঘকে তোমার পিছনে ছেড়ে দেবে, তুমি জানো না। প্রশ্ন নম্বর 3 দীপায়ন, বেশ, তাহলে জেন্ডারটাও সিম্পলি বৃত্তি? হ্যাঁ, বৃত্তি নয়, জেন্ডারটাও সিম্পল মায়া। বলছে ব্রহ্মে নারী পুরুষ ভেদই নেই, সেই জায়গাতে কিচ্ছু নেই, অখণ্ড সচ্চিদানন্দ অনুভব। নারী পুরুষ তো পরে এলো, সামান্য ডিপ স্লিপে গেলে তুমি ছেলে নামে তাই তোমার মনে থাকে না, তো আসছে পরে নারী না পুরুষ, তুমি কে ছেলে নামে সেইটাই জানা যায় না। স্নিগ্ধালয় অপূর্ব, থ্যাংক ইউ। শান্তনু গুহ, ঈশ্বরকে ভালোবাসে এবং তাকেই শুধু পেতে হবে, আর কিছুই চাই না, এই মন এই ভাব রাখতেই হবে, তবেই মায়ামুক্ত হওয়া যাবে। না, মায়ামুক্ত হওয়ার কোনো পার্টিকুলার ফর্মুলা নেই। এইগুলো যদি, হ্যাঁ, এইভাবে ঈশ্বরকে ভালোবেসে শুধু তাকেই পেতে হবে আর কিছু চাই না, এটা যদি ভিতরে জোরে ধরে রাখা যায় শান্তনু গুহ, তাহলে তিনি যদি কৃপা করেন তবে মায়ামুক্ত হবেন, এটা ঠিক। তবে আপনি এই ফর্মুলাতে চললেন এবং মায়ামুক্ত হয়ে গেলেন, তাহলে তো আপনি মায়ামুক্ত হলেন, অহংকারটা রয়ে গেল। কিন্তু এইগুলো কি করে, এই যে আপনার ভাবনাটা আবর্জনা সরায়, তিনি কখন প্রকাশিত হবে সেটা তার বিষয়। সূর্যকে মেঘ ঢেকে রাখে, মেঘ কখন সরে যাওয়াটা বিষয়, মেঘ সরে যায় আর সূর্যের প্রকাশ। তো এই যে চিন্তাটা, এটা হচ্ছে ওই মেঘের সরে যাওয়াটা, সূর্য তো রয়েছেই প্রকাশিত, এবং তিনি কখন প্রকাশিত হয়েছেন বলে ধরা দেবেন, এখানে আরো এক ধাপ এগিয়ে, যে আমি প্রকাশিত বলে তিনি এখনো প্রকাশিত, আপনি যে এই কথাটা বলছেন তখনও তিনি প্রকাশিত, কিন্তু তিনি কখন ধরা দেবেন যে হ্যাঁ আমি প্রকাশিত, সেটা তার বিষয়। এইটা করলেই মায়ামুক্ত হবেন এমন কোনো কথা দেওয়া যায় না, এটা চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু মায়ামুক্ত কি করে হবেন সেটা গুরু জানেন, আর ওপারের খেলা পুরো। অভিজিৎ নন্দী, ব্রহ্ম, আচ্ছা, বিজয়বাবু প্রণাম, রকিবুল হাসান থ্যাঙ্কস। মৌসুমী মুখার্জি, হ্যাঁ তৃষিতা, প্রথমেই বলি যে ঠাকুরের কৃপায় আমি ঠাকুরের দীক্ষা পেয়েছি। তুমি গত সপ্তাহে 1 বা 2 জন বলে প্রথমে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসতে, আমি চোখ বন্ধ করে বসলে চোখ খুলতে পারি না, কিন্তু মনের মধ্যে অন্য চিন্তা ঘুরপাক খায়, অথচ আমি চোখ খুলতে পারছি না, এটা কিসের লক্ষণ? খোলার দরকার নেই, মনের মধ্যে অন্য চিন্তা ঘুরপাক খায়, চিন্তাগুলোকে দেখতে থাকো চুপচাপ, শান্তি করে চিন্তাগুলোকে দেখতে থাকো। তোমাকে চিন্তাগুলোকে দেখতে বলছি, চিন্তাগুলোর সাথে অ্যাটাচ হতে বলছি না। টিভিতে যখন সিরিয়াল দেখো, যেমন ভাবে দেখো, মনের ভিতরে চিন্তাগুলোকে ওভাবেই দেখো। সিরিয়ালটা চোখ খুলে দেখা হয়, আর এই সিরিয়ালটা চোখ বুজে দেখা হয়। আমাদের ভিতরের ওই টিভিটা, একটা টিভি চলে, একটু মন শান্ত হলেই টিভিটা আমাদের কাছে ধরা পড়ে। চোখ খুলতে পারছো না, খুব ভালো, চোখ বুঝে ওই টিভিটা দেখতে থাকো কি দাঁড়াচ্ছে, তারপর জানিও আমাকে। এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়। উষারঞ্জন, সদ্গুরু কি করে পাওয়া যাবে, কেমন করে চিনবো? সদ্গুরু কি করে পাওয়া যাবে আমি বলতে পারি, সে তো আমার গুরুর কাছে এলেই হয়। আমার গুরু তো অবশ্যই সদ্গুরু, কিন্তু কেমন করে চিনবো, এখানে একটাই কথা বলতে পারি, নার্সারির একজন বাচ্চা যদি বলে পিএইচডি স্টুডেন্টকে একটু যাচাই করে দেখবো যে সে কতটা পিএইচডি ফিজিক্সটা জানে, সেটা তো সম্ভব নয়। সম্ভব কি না, বাচ্চাটার ওই পিএইচডি স্টুডেন্টটা যখন পড়াতে আসে, তাকে দেখে যদি একটা ভালোবাসা জন্মায় এবং মনে হয় না 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 আমি এর কাছে পড়বো, এবং দুজনের মধ্যে একটা ভালোবাসা হয়ে যায়,
তখন সেই বাচ্চাটা কিন্তু সেই পিএইচডি স্টুডেন্টের কাছে পড়ে এবং একটা সময় নিজেও পিএইচডি করে। ঠিক তেমনই সদ্গুরু কি করে পাওয়া যাবে সেটা বলতে পারি, আপনি আমার গুরুদেবের কাছে যান। এই মুহূর্তে আমার চোখে তো অবশ্যই আমার গুরুকে আমি শ্রেষ্ঠই বলবো, তার থেকে বেশি সদ্গুরু আমি চিনি না কোথাও কাউকে। আর কেমন করে চিনবেন উত্তর, যদি তার আপনাকে দেখে মনে হয় যে একদিন না একদিনই দেখে মনে হতেও পারে, আবার হয়তো কারোর অনেক দিন দেখে মনে হতে পারে যে না ইনি আমার সব, এনার থেকেই আমি সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো, সেই ভালোবাসাটা যদি ভিতর থেকে খুলে যায় তবে চিনতে পারবেন। নয়তো নার্সারির বাচ্চা কখনো পোস্ট ডক্টরেটের স্টুডেন্টের মাত্রা যাচাই করতে পারে না। বিশ্বজিৎ বাবু ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। অভিজিৎ নন্দী সাধু সন্ত গুরুরা, এক মিনিট ইয়ে হয়ে যাচ্ছে, এক মিনিট। অভিজিৎ নন্দী আমি এটাই জানতে চেয়েছিলাম, ধন্যবাদ। সাধু সন্ত গুরুরা যে ভবিষ্যতের ব্রহ্ম কথা আগেই বলেন কি করে? ভবিষ্যৎ বলেই কিছু নেই, সেখানে ভবিষ্যৎ নিয়ে বেশি কথা ঠিকঠাক গুরুর কাছে উচিত নয়। কিছু একটা বলে দেন, তার কারণ মানে কিছু একটা বলে দেন ওরকম নন, বলে দিতে পারেন, তার কারণ তাদের ভিতর থেকে যেটা উঠে আসে সেটাই সত্য। তারা আলাদা করে বুদ্ধি দিয়ে কিছু বলছেন না, ভিতর থেকে যা উঠে আসছে তাই বলছেন, তাই ডেলিভারি দিচ্ছেন, সেই জায়গা থেকে উঠে আসা কথা। তো ভবিষ্যৎ সেইভাবেই হয়তো তৈরি হয়। দীপায়ন র্যান্ডাম আই মুভমেন্ট তারপর ঘুম। র্যান্ডাম আই মুভমেন্ট যতক্ষণ হচ্ছে ততক্ষণও কিন্তু একটা স্বপ্নের অবস্থা থাকছে। আমি ভুলে গেছি যতদূর সম্ভব ওটাকে আর আর আরপিএম বা আরআই মুভমেন্ট কিছু একটা বলা হতো। এই স্লিপটা নিয়ে লাগলে আমি তোমাকে পরে পাঠিয়ে দেবো। র্যান্ডাম আই মুভমেন্ট একটা সময় অবধি হচ্ছে, সেইটারও মাপ রয়েছে যে এতক্ষণ আই মুভমেন্ট হচ্ছে মানে সে জেগে। তারপরও যখন স্বপ্ন দেখছে তখনও র্যান্ডাম আই মুভমেন্ট হচ্ছে, আই বলস মুভমেন্ট হচ্ছে, উপর থেকে দেখা যাচ্ছে। সেটারও একটা কিছু ছিল, অনেক বছর আগে পড়েছি, ভুলে গেছি। সেটারও একটা মাপ আছে। তারপর একটা সময় আর আই মুভমেন্ট থাকে না। সেটা কেউ সারা রাত আই মুভমেন্ট করে দৌড়ে বেড়াতে পারে সুন্দরবনের জঙ্গলে, আবার কেউ পড়েই একদম গভীর ঘুমে তলিয়ে যেতে পারে। আবার এটাও হয় জ্ঞানীর সজ্ঞান নিদ্রা, আর একটাও হয় জেগে জেগে ঘুমানো, সেটা নিয়ে এখন আর ব্যাখ্যায় যাচ্ছি না। এই জেগে ঘুমানোটা হচ্ছে সে ঘুমাচ্ছে কিন্তু সে জানে সে ঘুমাচ্ছে। এটা বেদান্তের বিচার করতে করতে এমন একটা অবস্থায় মনের কথা যায় যে তখন বোঝা যায় যে আমি ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি, এবং সেখানেও স্বপ্নের মধ্যেও বিচার চলে যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটাই সত্য না কোনটা সত্য, ওটাকে স্বপ্ন বিচার বলে। এটা ধীরে ধীরে বেদান্তের চর্চা করতে করতে অবশ্যই হয়। অমি সাহা প্রণাম। শ্রী গেদুরাম চন্দ্র বর্মন নমস্কার। না, আমি ত্রিসন্ধ্যা গুরুমন্ত্র জপ করি না। ত্রিসন্ধ্যা কোনটা কোনটা হয় সেটাও আমি ঠিক করে জানি না, কারণ আমার কাছে গুরুকে ডাকার জন্য কোনো বিশেষ সময় নেই। আমার কাছে সারা দিনটাই সময়। চোখ খুলে বা চোখ বন্ধ করে ঘুমিয়ে বা ঘুম থেকে উঠে আমার কাছে গুরুর জন্য আলাদা কোনো সময় নেই, আমার পুরোটাই তার সময়। অভি চ্যাটার্জি আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বিশ্বজিৎ মহাজন বিশু, পুরুষ নারী যদি ভাগ না থাকে তবে ভবানী সহতম নমামি কেন বলা হয়? দেখুন, আপনি যেই কথাটা বলছেন ভবাং ভবানী, এই যে কথাগুলো, এইগুলো সবটাই মায়ার রাজ্যের কথা। অনেক মন্ত্র আছে সেখানে, শিব আছে, শক্তি আছে, রাধা আছে, কৃষ্ণ আছে। আমি ওই দিকেই যাচ্ছি না, আমি প্রকৃতির কথাতেই আসছি না। এই সবটাই প্রকৃতি, এবং যদি কঠোরভাবে বলি সবটাই মায়া। আমি ওটাতে যাচ্ছি না, আমি মায়াতীত বস্তু নিয়ে কথা বলছি। ভবম ভবানী সেতম নমামি, আরো অনেক কিছু রয়েছে, কিন্তু সবকিছু গিয়ে মিলছে না যজৌ না তস্থৌ না। ভবম ভবানীর কথা যখন বললেন তখন কথাটা বলতেই হয়।
পার্বতী যখন জ্ঞান লাভ করলেন শিবের থেকে, তখন তিনি বলেছিলেন, না যাজৌ না তস্থৌ না, আমি কোথাও যাইও না, আমি কোথাও আসিও না, আমার কোনো গতাগতি নেই। কিভাবে বললেন? মানে তিনি পুরোটাই হয়ে আছেন, তিনি যাওয়ার জায়গা পাচ্ছেন না, যা ফেরারও জায়গা পাচ্ছেন না। একাকার হয়ে থাকলে যাওয়ার আসার বলে কিছু থাকে না। আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন, ভবম ভবানী সেতম নামামি, মায়ার রাজ্যের কথা, আমি তার পারের কথা বলছি, এবং এই সমস্ত কিছু দিয়েই কিন্তু তার পারের যাওয়ার বিষয়। আশা করি কিছুটা বোঝানো গেল। বিক্রম সেন প্রণাম। সুদীপ চক্রবর্তী, মায়াকে জানলে মায়া নিজেই পালিয়ে যায়, ঠাকুর বলেছেন। ঠিক। কোনো কোনো সময় না চাইতে বৃষ্টি হয়। অভিযোগটা যে আপনার প্রশ্নের অর্থ বুঝলাম না। অশোক মাইতি, সবই মায়া, মহামায়া, সবই মায়া। শুধু মায়ার পারে যিনি দাঁড়িয়ে, মহামায়া যখন রাস্তা ছেড়ে দেন, যখন মহামায়া কৃপা করে রাস্তা ছেড়ে দেন ব্যাকুল প্রার্থনায়, তখনই সেই মায়ার পার, বাকি সব মায়া। সুদীপ চক্রবর্তী, সাত্ত্বিকভাবে এটা বুঝতেই ফলিতভাবে এটা হওয়া খুব কঠিন মনে হয়। সুদীপবাবু, কঠিন কিছুই নয়, চাইলে কিছুই কঠিন নয়। চাকরি করাটা বরঞ্চ খুব কঠিন। রোজ যাওয়া, এত কাজ, বসের কথা শোনা, ফাইলপত্র ঘাটা, ওটা বেশি কঠিন। যে ফাইলপত্র ঘাটছে তাকে অনুভব করাটা এমন কিছু কঠিন নয়। বিশ্বজিৎ মহাজন বিশু, এক জায়গায় পড়লাম পৃথিবী একটা উল্টো বৃক্ষের মতো, যার ডালপালা নিচে আর শিকড় থাকে উপরে, অর্থাৎ সাধন করলে ডালপালা থেকে করতে হবে। আপনার মত কি? আমার কোনো মত নেই। আমার মত হচ্ছে ব্রহ্মজ্ঞানী আসল, জ্ঞান লাভ করার চেষ্টা করুন, তার জন্য যা যা করতে হয় করুন। পৃথিবী উল্টো বৃক্ষের মতো না সোজা বৃক্ষের মতন, এটা কোনো বিষয়ই নয়, কারণ সবটাই মায়া, পৃথিবীটাই মায়া। আপনার মনটাই মায়া, যেই মনটা দিয়ে পৃথিবী উল্টো সোজা ভাবছেন, সেই উল্টোটা কি আবার আপনি যদি উল্টে দেখেন পৃথিবীটাকে সোজা বৃক্ষের মতন লাগবে। আশা করি বোঝাতে পারলাম। শ্রী গেদুরাম চন্দ্র বর্মন, দিদি নমস্কার, আপনার গুরু কি আমিষ আহার গ্রহণ করেন? হ্যাঁ, কেন করবেন না? খাওয়ার মধ্যে কি ব্রহ্ম বসে রয়েছে নাকি? নিরামিষের মধ্যে ব্রহ্ম নেই? আমিও আমিষ খাই, অসুবিধার কোনো কারণ। দীপা চৌধুরী, তোমার গুরুদেবের কাছে যেতে চাই, কিভাবে যাব বলো? বেশ, আমি একটা অফিসিয়াল নম্বর আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি নম্বরটায় যদি ফোনে না পান, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবেন নম্বরটাতে। আপনি একটু ফোন করে তারপর যাবেন, কারণ ভগবানের শরীর কেমন থাকছে, বা দূর থেকে যাবেন তো সেই কারণেই বলছি। বা দূর থেকে যাবেন, গেলেন হয়তো দেখা হলো না, সেটা খারাপ লাগে। তো আপনি একটু কন্ট্যাক্ট করে যাবেন। নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাকে আপনার কমেন্টেই। 8902839837, 8902839837। এই নম্বরটা একটু ফোন করে নেবেন বা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, আপনি ডিটেলস পেয়ে যাবেন। বা ভগবানের শরীর ঠিক আছে কিনা, সেদিন দেখা করতে পারার অবস্থায় আছেন কিনা, তো একটু ফোন করে তারপর যাবেন। হ্যাঁ, অমিত সরকার, র্যাপিড আই মুভমেন্ট, ঠিক ঠিক, থ্যাংক ইউ। অভি চ্যাটার্জি, আমি ব্রহ্ম কোন অবস্থায়? প্রথমত ব্রহ্মের বানান এটা নয়, যাই হোক, টাইপিং এর প্রবলেম হতে পারে। আমি ব্রহ্ম সেই অবস্থায়, যেই অবস্থায় আমি ব্রহ্ম এই কথাটা বলারই ক্ষমতা থাকে না। যখন এই কথাটাই আসে না আমি ব্রহ্ম, সেই অবস্থায় আমি ব্রহ্ম, সেই অবস্থাটাতেই আমি ব্রহ্ম, তার অনেক পরে বলা, কিন্তু আসল যেটা আপনি বোঝাতে চাইছেন, যেইখানে এই কথাটা বলার অবস্থাই থাকে না। শ্রী গেদুরাম চন্দ্র বর্মন, আমি নিত্যদিন গীতা পাঠ করি না, শেষ কবে পড়েছিলাম মনে নেই, কিন্তু গীতা আমার অসম্ভব প্রিয় একটি বই, এবং খুব কমই ওই লেভেলের আধ্যাত্মিক বই রয়েছে। দীপা চৌধুরী, ধন্যবাদ। অরুণ বাবু, প্রণাম।
মাধবী রানী চন্দ, কঠিন সহজ করা খুব কঠিন। হ্যাঁ সেটাই, মানে নারকেল তো কঠিন নারকেলের ওই ছাল ছাড়িয়ে নারকেল বের করে তারপরেও অনেকটা দুধ বার করার প্রসেস তো নারকেলের থেকে, কুড়িয়ে আবার দুধ বার করা, চেষ্টা করা যায় যতটা পারা যায়। দীপায়ন দাস, ডিপ স্লিপেও বোধহয় র্যান্ডাম আই মুভমেন্ট হয়, ভুলে গেছি। না, হয় না, সাইন্টিফিক্যালি প্রুফ যতদূর সম্ভব ডিপ স্লিপে আই মুভমেন্ট হয় না। এবং সাইন্টিফিক্যালি প্রুফ যেটা পড়েছিলাম সেটা তো ভুলে গেছি এস কে চৌধুরীর বইতে। আমার দেখা ডিপ স্লিপে আই মুভমেন্ট হয় না, কারণ আমি প্রচুর ঘুমন্ত মানুষের সামনে চুপচাপ বসে থাকি। ডিপ স্লিপে আই মুভমেন্ট হয় না, র্যান্ডাম আই মুভমেন্ট হয় না। র্যান্ডাম আই মুভমেন্ট হচ্ছে মানে আস্তে আস্তে, সরি হঠাৎ ইয়েটা ঘুরে গেছে, কি করে চেঞ্জ করব আমি বুঝতে পারছি না। হ্যাঁ সরি, হঠাৎ ক্যামেরাটা শিফট করে গেছিল। বিশ্বজিৎ মহাজন, বিশ্ব মহামায়ী মা, যাকে ছাড়া কোনো কিছুই নয়, সব কিছুই মা, মহামায়াতেই লীন। হ্যাঁ আপনি যদি এইভাবে এগিয়ে যান খুব ভালো, ভীষণ ভালো বিশ্বজিৎ বাবু। মহামায়াতেই সব লীন, তিনি না রাস্তা চাললে কিছু হয় না। সুদীপ চক্রবর্তী, আমার শরীর এখন অনেকটাই ভালো আছে, ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য। বিপ্লব বিশ্বাস, একরাশ প্রীতিময় উচ্চারণে মুগ্ধ, অশেষ শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? 10:17 বাজতে চললো। আজকে তাহলে এই অবধি থাক। সোমবার দিন 9টা নাগাদই এরপর থেকে আলোচনাটা থাক। সোমবার দিন আলোচনা স্বামী শিষ্য সংবাদ নিয়ে, আর রবিবার দিন আমার বাড়িতে যেমন সরল পঞ্চদশী নিয়ে আলোচনা চলছে তেমনই চলবে আমার বাড়িতে সোনারপুরে। যদি কেউ আসতে চান আসতে পারেন, নারী পুরুষের কোনো বিষয় নেই। বিকেল 5:30 থেকে। আজ আলোচনা তাহলে এই অবধি রইল। নমস্কার।